জামালপুরের বকশীগঞ্জে ১১ নং সেক্টর ধানুয়া কামালপুরে সবচেয়ে বেশি যুদ্ধ সংঘটিত হয় এবং সর্বপ্রথম ৪ঠা ডিসেম্বর হানাদার মুক্ত হয়। জামালপুর বকশীগঞ্জ থেকে আমাদের রিপোর্টার মোহাম্মদ ইলিয়াস শাহ এর তথ্যচিত্রে বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পাক হানাদার বাহিনী ভয়াবহ ও আত্মঘাতী আক্রমণ করেন ১১ নম্বর সেক্টর ধানুয়া কামালপুরে। এই এলাকায় সবচেয়ে বেশি যুদ্ধ সংঘটিত হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্বপ্রথম ৪ঠা ডিসেম্বর শত্রুমুক্ত হয়। দুর্গম পাহাড় ও সীমান্তবর্তী এলাকা হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ধানুয়া কামালপুর ১১ নং সেক্টরকে আক্রমণের প্রধান ঘাঁটি হিসেবে বেছে নেয়, যার ফলে জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ১১ নং সেক্টর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি যুদ্ধ সংঘটিত হয়েছে। এই এলাকায় ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন মমতাজ ও কর্নেল তাহের এর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে পাক হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এছাড়াও ১৯৭১ সালে বীর প্রতীক বশির আহমেদ ৪ঠা ডিসেম্বর জীবন বাজি রেখে শত্রু ঘাঁটিতে সাদা পতাকা হাতে উড়িয়ে ও আত্মসমর্পণের বার্তা নিয়ে যান বাংলার এই বীর সূর্য সন্তান। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার এই দুর্দান্ত সাহসিকতার জন্য পরবর্তী জীবনে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ৪ঠা ডিসেম্বর সর্বপ্রথম ধানুয়া কামালপুর শত্রুমুক্ত হয়। বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে ১১ নং সেক্টর ধানুয়া কামালপুর শত্রু বাহিনী সবচেয়ে বেশি আক্রমণ করেন। এতে করে মুক্তিযুদ্ধের সময় অনেক মা বোনের ইজ্জত ও অসংখ্য নিরীহ মানুষ মারা যায়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা হিসেবে এখানে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদদের স্মরণে স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চ, মুক্তিযোদ্ধা রেস্ট হাউস, বধ্যভূমি, বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সম্পন্ন ৬৬ জন মুক্তিযোদ্ধাদের স্কুল, গণকবর সহ নানা ধরনের স্মৃতিস্তম্ভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে ধানুয়া কামালপুর ১১ নম্বর সেক্টর। ধানুয়া কামালপুর ইউনিয়ন কমান্ড বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি স্মৃতিচারণের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মুক্তিযুদ্ধের স্থাপনা তৈরি করলেও নেই কোনো সঠিক তদারকি, যার ফলে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে মুক্তিযুদ্ধের জাতীয় সব স্থাপনা। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এবছর ক্ষুদ্র পরিসরে পালিত হচ্ছে ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস ৪ঠা ডিসেম্বর। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শিক্ষক সহ এলাকার সুধীজন। আমি মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, ধানুয়া কামালপুর ইউনিয়ন কমান্ড। ১৯৭১ সনে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এই ১১ নং সেক্টরেই অংশগ্রহণ করি। মহেন্দ্রগঞ্জ, সেখান থেকে অংশগ্রহণ করার পর কয়েকদিন পর আমরা টুরিতে ট্রেনিং দিয়ে আবার মহেন্দ্রগঞ্জে ফিরে আসি। ফিরে আসার পর ৯ মাস আমরা একাধারে যুদ্ধ করি। যুদ্ধ করার পর ৪ঠা ডিসেম্বরে আমরা এই ধানুয়া কামালপুরের পাক হানাদার বাহিনীর যে বৃহত্তম একটা ঘাঁটি ছিল সেটা আমরা দখল করতে পারি এবং ১৪০ জন পাক হানাদার বাহিনীকে এখান থেকে আমরা সারেন্ডার করাইছিলাম। এবং এই ধানুয়া কামালপুর অনেক স্মৃতি মুক্তিযুদ্ধের আছে। সেই স্মৃতিগুলো এক এক করে নষ্ট হয়ে যাচ্ছে। এই ধানুয়া কামালপুর ১১ নং সেক্টরের ১১ নং সেক্টর ছিল। এই ১১ নং সেক্টরের দায়িত্বে ছিলেন কর্নেল তাহের এবং উনি আহত হন। তারপর সালাউদ্দিন সাহেব এখানে নিহত হন। আমরা অনেকবার যুদ্ধ করেছি কামালপুর। আস্তে আস্তে ৮ বার বড় যুদ্ধের ফলে ৪ঠা ডিসেম্বরে এই কামালপুর আমরা হানাদার মুক্ত করতে সক্ষম হই। তাই আমি সরকারের কাছে আবেদন করি যেন এই কামালপুরের স্মৃতিসৌধগুলো এবং ক্যাপ্টেন সালাউদ্দিনের যে স্মৃতি আছে, মেজর তাহের সাহেবের যে স্মৃতিগুলো আছে, এগুলো যেন সংরক্ষিত থাকে এবং ৪ঠা ডিসেম্বর যে আমরা প্রতি বছর পালন করি এটা যেন
আগামীতে আমরা পালন করতে পারি এই আশা ব্যক্ত করি সরকারের কাছে আমি আবেদন করছি। কামালপুর রণাঙ্গর 11 নং সেক্টর, এখানে 1971 সালে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। কর্নেল তাহের, শহীদ জিয়া এখানে যুদ্ধে অংশ নিয়েছেন। কর্নেল তাহের সহ ক্যাপ্টেন সালাউদ্দিন এই জায়গায় শহীদ হয়েছেন। শত বিজড়িত যুদ্ধবিধ্বস্ত একটি এলাকা। এখানে অনেকগুলা, যেমন সালাউদ্দিনের নামে একটা ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন মমতাজ স্মৃতিসৌধ, কর্নেল তাহের এবং সম্মুখ সমর যুদ্ধক্ষেত্রে এখানে পরিণত হয়েছিল। এখানেও অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এখানে নাম ফলকগুলা অনেক দিন যাবৎ এখানে নাই। অনেক দর্শনার্থী আসেন, আসার পরে তারা এই নাম ফলকগুলো এবং খুঁজেন যে অনেকেই আসেন তার বাবা এখান থেকে শহীদ হয়েছেন, কিন্তু আগের নাম ফলক ছিল, কিন্তু বর্তমানে নাম ফলকগুলো এখানে মুছে গেছে। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, কিন্তু তারা এই বিষয়গুলো এখন পর্যন্ত ঠিক করে নাই। আমি আশা করব যেন এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই এলাকায় এই নাম ফলকগুলা যেন আবার পুনরায় লেখা হয় এবং আগামী 4 ডিসেম্বর প্রত্যেক বছর উদযাপিত হয়। এখন শুনতে পাচ্ছি যে এবছর 4 ডিসেম্বর উদযাপিত হবে না। কাজেই আমি আশা করব সরকার বাহাদুরের কাছে যেন সীমিত আকারে হলেও যেন এই দিবসটা পালন করা হয়। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী, 11 নম্বর সেক্টরের একদম মুক্তিযোদ্ধা। 11 নম্বর সেক্টরের প্রথম বিজয় 4 ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় ধানুয়া কামালপুর। এই ধানুয়া কামালপুরের এই বিজয় অনুষ্ঠানটা আমরা যথাযথ মর্যাদায় প্রতি বছর পালন করে আসছি, কিন্তু অতি দুঃখের বিষয় এবছর 2024 সরে এসে এই অনুষ্ঠানের কোনো উদ্যোগ দেখতেছি না। আমরা বিশেষ করে দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ এবং জামালপুরের উত্তর এলাকার এই 11 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা যারা, তারা তাদের একটা মিলন মেলায় পরিণত হয় 4 ডিসেম্বর। এর থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রশাসনের কাছে বা দেশবাসীর কাছে আমাদের আবেদন যে ভবিষ্যতে এই 4 ডিসেম্বর যেন যথাযথ মর্যাদায় ধানুয়া কামালপুর মুক্ত দিবস হিসেবে পালন হয়। এই দিবসটি যেন পরবর্তী প্রজন্ম ভালোভাবে জানতে পারে যে আমরা মুক্তিযোদ্ধারা যে এখানে যুদ্ধ করছি এর ইতিহাসটা যেন সঠিকভাবে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে। আমি সবার কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করছি। এখানে ধানুয়া কামালপুর যে স্মৃতিসৌধ আছে সেটাও অনেক অবহেলিত। আজ প্রায় 6 মাসের বেশি যাবৎ এখানে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এছাড়া আমি এখান থেকে বারবার চেষ্টাও করেছি, আমার স্কুলের তরফ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রশাসনের কাছে আমি কয়েকবার গিয়েছি। উনি কথা দিয়েছেন যে বিডিআর দ্বারা এই জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়, ওনারাই করবেন, কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত এই পতাকাটা উত্তোলন করা হয় না। এটা না করাতে মুক্তিযোদ্ধাদের যেমন অবহেলিত এবং পাশাপাশি মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধটা সেটাকেও অবমাননা করা হচ্ছে বলে আমি মনে করি। আমি বীর প্রতীক বশির আহমেদ মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালে 11 নম্বর সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরের একজন মুক্তিযোদ্ধা। কামালপুর যুদ্ধে অনেক খণ্ড যুদ্ধ হয়েছে এবং পরিকল্পিত যুদ্ধ হয়েছে। আমি প্রথম থেকে একদম শেষ আত্মসমর্পণ অবধি কামালপুরেই ছিলাম এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছি। সর্বশেষ 1971 সালে 4 ডিসেম্বর আমার অবস্থান ছিল কামালপুর সোজা সরাসরি ভারতের ব্রাহ্মণপাড়া, অর্থাৎ বানরুটের সাথে আর কি, ভারতীয়
সেনাবাহিনীর সাথে, যৌথ বাহিনীর সাথে আমার অবস্থান ছিল। রাত্রে সিদ্ধান্ত হলো যে তাদেরকে সরাসরি আক্রমণে না গিয়ে প্রথমে তাদেরকে প্রস্তাব দেওয়া হোক আত্মসমর্পণের জন্য। যদি তারা রাজি না হয়, পরবর্তীতে বিমানে হামলায় তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সিদ্ধান্ত মোতাবেক অর্থাৎ 4 ডিসেম্বর সকালবেলা 7:30 আনুমানিক এই মিত্রবাহিনী কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ার। উনার নেতৃত্বেই এই 11 নম্বর অর্থাৎ কামালপুরে যুদ্ধ পরিচালিত হইত। উনি সব অর্থাৎ এই 11 নম্বর সেক্টরে 8টা সাব সেক্টর ছিল, অর্থাৎ মাইনকারচর থেকে নিয়ে সুনামগঞ্জের মহেশখালী পর্যন্ত 8টা সাব সেক্টর ছিল। সেই হিসেবে আমি ছিলাম মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরের একজন মুক্তিযোদ্ধা। 4 ডিসেম্বর সকালবেলা এই 8টা সাব সেক্টরের সবখানেই মানে মোবাইলের তখন তো আর মোবাইল ছিল না, ওয়ারলেসের মাধ্যমে উনি জানতেছিল যে একজন মুক্তিযোদ্ধাকে কামালপুরে পাক সেনাদের কাছে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে যেতে হবে। তখন যুদ্ধ চলতেছে রানিং অবস্থায়, তখন তো আর কেউ জীবন দিতে রাজি হয় না। উনি বেশ একটু রাগান্বিত হইলেন যে আমরা তোমাদের দেশের জন্য যুদ্ধ করে মারা যাইতেছি, অথচ তোমরা একজন মুক্তিযোদ্ধা মরতে রাজি হচ্ছ না। উনি ছিলেন আমার অবস্থানে কাছাকাছি আর কি, অল্প 15-20 গজ দূরে। উনি খুব রাগারাগি করতেছিলেন। শেষে আমি তো তখন কামালপুর স্কুলের একজন 10ম শ্রেণীর ছাত্র, এই অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করি। শেষে আমি রাজি হইলাম, ওর হাত উঠে বললাম যে ব্রিগেডিয়ার সাহেবকে যে সাহেব ঠিক হয় আমি যাই। উনি অত্যন্ত খুশি হলেন। এরপরে একখান চিঠি লেখেন, চিঠি লিখে আমার হাতে দিয়ে এবং একটা সাদা পতাকা দিয়ে আমাকে বলা হলো তুমি সরাসরি কামালপুর ক্যাম্পের সামনে যে রাস্তা আছে, বাঁধ রোড আছে, এখানে তুমি যাবা, যাই কিছু দূর উপরে উঠে তাদেরকে সাদা পতাকা দেখাবা এবং চিঠি দেখাবা এবং ইশারায় তাদেরকে নেওয়ার জন্য ইঙ্গিত করবা। আমি সে মোতাবেক এই বাঁধ রোড থেকে, তখন তো আর এদিকে কোনো গাছপালা কোনো কিছু ছিল না, শুধু মাঠে ছিল 2 থেকে 3 ফুট পর্যন্ত ঘাস। এই ঘাসে দিয়ে যখন রওনা দিছি সরাসরি কামালপুর দিকে, পাঞ্জাবি তো আমাকে দেখতেছে, আমি আসলাম সরাসরি ওই ক্যাম্প সোজা যে এখন শহীদ মিনার এই রাস্তাটা আছে, এই রাস্তার বরাবর উঠে আমি তাদেরকে প্রথমে চিঠি দেখাইলাম, সাদা পতাকা দেখাইলাম এবং ইশারায় তাদেরকে ডাকতেছিলাম যে তুমি চিঠি নিয়ে যাও তোমরা এসে। কিন্তু না, প্রায় 15-20 মিনিট বা আরো 25 মিনিট পর্যন্ত তারা কেউ আসতে রাজি হলো না, বরঞ্চ ইশারায় বারবার আমাকেই ভিতরে যাওয়ার জন্য বলতে থাকলো। পরিশেষে চিন্তা করলাম যে এখন যদি আমি না যাই হয়তো গুলিও করতে পারে আমাকে। এই চিন্তা ভাবনা করে আল্লাহর নাম নিয়ে এই যে রাস্তাটা, পাকা রাস্তাটা এখন শহীদ মিনার দিকে আসে, তখন ছিল এখানে বাঁশের পাঞ্জিগাড়া, এরকম চুক্কা চুক্কা পাঞ্জিগাড়া ছিল। এর ভিতরে 20% মাইন্ড লেআউট করা ছিল, ইভেন কি গ্রেনেড লেআউট করা ছিল। এর ভিতর দিয়ে দেখে দেখে বেছে বেছে এখন যে শহীদ মিনার আছে এর পাশে যে পাইকার গাছটা এই পর্যন্ত ছিল তাদের ডিফেন্স এরিয়া, অর্থাৎ এই পর্যন্ত তারা ড্যান্স করে ব্যাংকার ট্যাঙ্কার করে থাকতো আর কি। আমি যখন পাইকার গাছের কাছাকাছি গেলাম, তাদের গেটের ওখানে একজন অফিসার আসলেন, এসে আমার কাছ থেকে চিঠিটা নিলেন, সাদা পতাকাটাও নিলেন এবং আমার পিঠে হাত তুলে বলতেছে যে মুক্তিযোদ্ধা তো মত ঘাবড়াও। প্রিয় দর্শক, বাংলাবাংলা.com-এর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস শাহ। আমি এই মুহূর্তে ধানুয়া কামালপুর 11 নং সেক্টর থেকে আপনাদেরকে মুক্তিযোদ্ধার যে ঐতিহাসিক একটি জায়গা,
এই জায়গা আপনাদের বিষয়ে জানানোর চেষ্টা করছি। এখানকার এই ঐতিহ্যবাহী ধানুয়া কামালপুর 11 নং সেক্টর, এখানে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ বিজড়িত এলাকা। এখানে সর্বপ্রথম 4 ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বরে হানাদার মুক্ত হয়। এই এলাকায় কিন্তু অসংখ্য মুক্তিযোদ্ধা সাধারণ এবং মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ যুদ্ধের সময় এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আজকের এই 4 ডিসেম্বর কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আজকের এই দিনে সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। আর এই এখানে সবচেয়ে শত্রুদের এই এলাকায় যে দুর্গম এলাকা হিসেবে এখানে শত্রু বাহিনী অর্থাৎ পাক হানাদার বাহিনী তারা কিন্তু এই জায়গাটি, এই অঞ্চলটি বেছে নেয়। এখানে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ যুদ্ধ ঘটিত এলাকা হিসেবে পরিচিত এই ধানুয়া কামালপুর 11 নং সেক্টর। এখানে বীর প্রতীক বশির আহমেদ তিনি কিন্তু জীবন বাজি রেখে এই এখানে যে ধানুয়া কামালপুর পাক হানাদার বাহিনীর যে ক্যাম্পে তিনি কিন্তু আত্মসমর্পণের বার্তা এবং সাদা পতাকা উড়িয়ে কিন্তু তাদেরকে জানান দেন এবং তাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু তাদেরকে আত্মসমর্পণের জন্য তিনি অবগত করেন। এবং সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, 3 ডিসেম্বর কিন্তু বশির আহমেদ তিনি যখন এই পাক বাহিনীর যে অর্থাৎ এই হানাদার শত্রুদের ক্যাম্পে যখন তিনি 8 ঘন্টা অবরুদ্ধ থাকেন, তখন কিন্তু তার যে সহকর্মীরা ছিলেন এবং তার যে সহকর্মীরা এখানে যে সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণপাড়া থেকে কিন্তু তারা ধরে নিয়েছিলেন যে বশির আহমেদ হয়তো আর বেঁচে নেই। এই যে একটি আতঙ্ক এলাকায় তখন বিরাজ করছিল। 2 ঘন্টা পর পর কিন্তু এই এলাকায় বিমান মহড়া চলে। একটা পর্যায়ে কিন্তু শত্রুরা পরের দিন যে 4 ডিসেম্বর অর্থাৎ আজকের এই 4 ডিসেম্বর তিনি কিন্তু শান্তির বার্তা অর্থাৎ আত্মসমর্পণের যে বার্তা তার সহকর্মীদেরকে পৌঁছিয়ে দেন এবং তিনি এই বিষয়টি যখন দুঃসাহসিকতার পরিচয় দিয়েছিলেন তখন কিন্তু এই রাষ্ট্রীয়ভাবে তাকে কিন্তু বীর প্রতীকের খেতাবে অর্থাৎ ভূষিত করা হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা তাকে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই এলাকায় কিন্তু যে শত শত মানুষ এবং শত শত যে মা বোনের ইজ্জতের বিনিময়ে এখানকার যে স্বাধীনতা অর্জিত হয়েছে অর্থাৎ বিজয় অর্জিত হয়েছে, সেটা কিন্তু এখানকার যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু আমাকে ইতিমধ্যে বলেছেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার যে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই 4 ডিসেম্বর যে অর্থাৎ এই 4 ডিসেম্বর যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এই হানাদার মুক্ত দিবসটি যথাযথভাবে পালন করা হয়, এবার কিন্তু ক্ষুদ্র পরিসরে এই দিবসটি পালিত হচ্ছে। এ নিয়ে কিন্তু অনেক মুক্তিযোদ্ধারা যারা এখানে স্থানীয় মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন তারা কিন্তু এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে ধানুয়া কামালপুর 11 নং সেক্টর এই মুক্তিযোদ্ধার রণাঙ্গন ঘুরে এখানকার যে সর্বশেষ আপডেট। আমি মোহাম্মদ ইলিয়াস, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।